গ্রামের ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছে এক যুবক। অনেক দিন পর গ্রামে এসেছে, যদিও জন্ম গ্রামে, কিন্তু তারপর থেকে শহরে বড় হয়েছে। লেখাপড়া করেছে ভিন্ন দেশে। গ্রামের কাঁচা রাস্তায় আসতেই গাড়ির তেল শেষ। ড্যাম ইট, গাড়ির তেল শেষ হওয়ার সময় পেল না। আরো কতক্ষণ রাস্তা যেতে হবে, আর এখন তেল কই পাবো, আর বাসায় বা যাবো কিভাবে? এক কাজ করি, জেবকে ফোন করি। হ্যালো, বলো কি হয়েছে? কি হয়নি তাই বল। গ্রামের রাস্তায় এসে গাড়ির তেল শেষ, আশেপাশে এত অন্ধকার, রাত 9টা না বাজলে সবাই ঘুমায় যায় নাকি? এটা গ্রাম ব্রাদার, তুমি শহরে থাকো তাই জানো না। এখানে 9টা বাজলে মনে হয় গভীর রাত। শোন, মনে তো হচ্ছে বৃষ্টি হবে, তুই তাড়াতাড়ি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তুমি কোন জায়গায় আছো লোকেশন দেখে জানাও। আমি সখীপুর গ্রামের পাশের রাস্তায় আছি, তুই আয়। গল্পের নায়ক জীবন চাঙ্কু, বাবা মায়ের একমাত্র সন্তান। কিছু সময়ের মধ্যেই জোরে মেঘের গর্জন, সাথে বৃষ্টি নামতে শুরু করে। যেমন গাড়ির মধ্যে বসে থাকতেই হঠাৎ চোখ পড়লো একটু দূরে বিদ্যুৎ চমকানোর হালকা আলোয় দেখা যাচ্ছে একটা মেয়ে বৃষ্টিতে ভিজছে। মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। চাঙ্কুকের ইচ্ছে হচ্ছে মেয়েটাকে দেখতে, তাই ও গাড়ি থেকে নেমে এগোতে থাকলো মেয়েটার দিকে। চাঙ্কুকের পুরো শরীর ভিজে যাচ্ছে। মেয়েটার থেকে কয়েক হাত দূরে আরেকটু গেলেই মেয়েটাকে দেখতে পাবে, কিন্তু মেয়েটার কাছে পৌঁছানোর আগে একজন মহিলা মেয়েটাকে ট্রেনে নিয়ে গেলেন। চাঙ্কুক দৌড়ে এসেও আর কাউকে খুঁজে পেল না। আশেপাশে অনেকগুলো মাটির বাড়ি, কোনটায় গেল ঠিক বুঝতে পারলো না। শিট, আরেকটু আগে আসলেই দেখতে পেতাম। কোথায় যে হারিয়ে গেল? নিশ্চয়ই বাড়িগুলোর মধ্যে কোনোটাই আছে। দেখি বড় হবি রাতে, কতবার বলবো রাতে বৃষ্টিতে ভিজবে না, অসুস্থ হবে। এখন রাত 10টা বাজতে চলেছে, আর তুই বাইরে গিয়েছিলি তা বৃষ্টিতে ভিজতে। যদি কোনো খারাপ লোক আসতো কি করতে? তুই জানিস না আমাদের গ্রামের কাইট কেমন ছেলে? তা রাতে আসা যাওয়া চলে এই পথে নেশা দেওয়া নেওয়া করার জন্য। ও আসলে কি করতে? কেউ আসতো তোকে বাঁচাতে? আমাদের গল্পের নায়িকা তে চাকুকে দেখা আবছা আলোয় মেয়েটা হলো সে। তে ওর মায়ের সব কথা মাথা নিচু করে শুনছে। আহ, তের মা, ওকে আর বকো না। আই তো মা, মাথাটা মুছে দে। জ্বর আসলে আবার কেলেঙ্কারি করনে তোর মা। চুপচাপ মাথা মোছা হলে ভেজা কাপড় পাল্টে নে। হ্যাঁ, সব দোষ আমার, আমি বকাবকি করি। আমি তো তোমার মেয়ের খারাপ চাই, আমি তোমাদের শত্রু তাই এসব বলি। এসব কথা বলে রেগে ঘর থেকে চলে গেলেন নিয়ঞ্জন। তোর মায়ের কথাই কিছু মনে করিস না। জানিস তো তোর মা কেমন, তোকে নিয়ে অনেক ভয় থাকে। আর ভয়ের কারণটাও জানিস, আজ বাঁচিয়েছি। এরপর থেকে তোর মায়ের কথা শুনে চলবি। এত সময় চুপ ছিল তে। ওর মা ঘরে যাওয়ার সাথে সাথে বলল, আমি জানি বাবা, মা আমার ভালো চাই। একজনের জন্য সারাক্ষণ আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না। তুমি তো জানো আমার বৃষ্টিতে ভিজতে কত ভালো লাগে, তাই গিয়েছিলাম। ঠিক আছে, এবার থেকে ভিজতে ইচ্ছা করলে আমায় বলবি, আমি পাশে দাঁড়িয়ে থাকবো। আমি তোকে নিয়ে অনেক চিন্তা করি রে মা। ভালো একটা ছেলে সন্ধান পেলেই বিয়ে দিয়ে এখান থেকে পাঠিয়ে দিব। চাঙ্কুক এখনো দাঁড়িয়ে নিজ মনে ভাবছে, আচ্ছা মেয়েটার মধ্যে কি এমন ছিল তাকে দেখার জন্য বৃষ্টির মধ্যে ভিজে মনটা ছুটে আসতে চাইলো? এসব কি লাভ হলো? সেটাকে দেখতেই পেলাম না। ঘরে কেউ হাত রাখতেই চমকে ওঠে চাঙ্কুক। ব্রো, ভয় পেও না, আমি জিহোপ। তুমি বৃষ্টিতে ভিজছো কেন? গাড়ি ওখানে, তুমি নেই। আমি অন্ধকারে তুমি খুঁজে পাচ্ছিলাম না। তুমি এখানে কেন এসেছিলে? আবছা আলোয় এক বৃষ্টি পরীকে দেখলাম। না, দেখলাম বলেও ভুল হবে, দেখার আগেই হারিয়ে গেল। ঠিক এক পলকে একটু দেখার মতো। দাদু ভাই এসেছো? চাঙ্গুকের ভিজা শরীর দেখেই গঙ্গে বললেন, একি তোমার এই অবস্থা কেন? ভিজলে কিভাবে দাদু ভাই? রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল। আর আর কি দাদু ভাই? কিছু না, বৃষ্টি এসেছিল তাই ভিজে গেছি। তুমি গাড়ির মধ্যে থাকতে পারোনি? যদি এখন ঠান্ডা লেগে যায়? কিছু হবে না দাদু, তুমি চিন্তা করো না। মা বাবা চাচা চাচি ওনারা কোথায়? সবার কথা বলতে না বলতেই সবাই হাজির। চাঙ্কুক, তোমার আসতে এত দেরি হলো কেন? আমরা তো সে অনেক আগে এসেছি। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছিল বাবা। চাঙ্কুক বাবা, এদিকে আসো, মাথাটা মুছে দেই, ঠান্ডা লেগে যাবে। তারপর চাঙ্কুক ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে চাঙ্কুক নিজের জন্য বরাদ্দ করা ঘরে চলে গেল। পেছন পেছন যেও হাজির। তুই এখানে, আমিও তোমার সাথে থাকি। ঠিক আছে থাক, আর তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাই? আমি কেন বৃষ্টিতে ভিজে ওখানে দাঁড়িয়েছিলাম জানিস? তুমি না বললে জানবো কিভাবে? যে হোক, জাঙ্গুকের কথা শোনার জন্য ওদের আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এক বৃষ্টি পরীকে দেখছিলাম, কিন্তু কাছে থেকে দেখার আগেই হারিয়ে গেল। জাঙ্কুক প্রথম থেকে সব বলল। যে হোক, জাঙ্কুকের 1 বছরের ছোট, তাই জাঙ্কুককে ভাই বলে। ফোনে কথা হতো, ওদের সম্পর্কটা বন্ধুর মতো। ভাইয়া, এখন ওই মেয়েকে পাবো কোথায় সেটা জানি না, কিন্তু যে করে হোক আমার বৃষ্টি পরীকে চাই। ওর আবছা মুখের মায়া পড়েছি। কালকে ওই গ্রামে যাব, তুই আমার সাথে যাবি। যে মাথা নাড়িয়ে সাই জানাই। সারা রাত জাঙ্কুকের ঘুম হয়নি, চোখগুলোই তার সাক্ষী। চোখ বন্ধ করলেই বৃষ্টি পরে মুখটা চোখের সামনে ভেসে উঠছে। সকাল হতে জাঙ্কুক জেহবকে ডেকে উঠালো। যাবি না নাকি? এখনই মুখ ধুয়ে আসছি, দাঁড়াও। বাড়িতে গ্রাম ঘুরে দেখবে বলে দুজন বেরিয়ে পড়ে। ভাইয়া, এখানে তো আসলাম, এখন পাবো কোথায় তোমার সেই বৃষ্টি পরীকে? জানি না রে, তবে খুঁজে বের করতে হবে। নাম জানি না, কাকে জিজ্ঞেস করবো? আনে আমাকে বাসার সামনে উকি দাও কেন? কারা তোমরা? প্রশ্ন করলেন একজন 50 বয়সী এক লোক। আমরা পাশের গ্রামে থাকি চাচা, আমার দাদুর নাম গঙ্গু, চিনবেন হয়তো। ও, তোমরা গঙ্গুর নাকি? আগে কইবে না, আমি ভাবছি কে না কে। চাচা, এখানে কোনো 17-18 বয়সী মেয়ে আছে?
কেন বাবা, বিয়ে করবে নাকি? না চাচা, খুঁজছি একজনকে। আমাকে এখানে অনেক কয়টা মায়া আছে, তোমরা যে কার কথা কও বুঝুম কেমনে। আমার নিজের মায়াও আছে। আপনি বরং যান চাচা, আমরা খুঁজে নিব। ভাইয়া কি করবে এখন? আশেপাশে অপেক্ষা করি, দেখা পাই কিনা দেখি। আম্মা, আমি পাশের মাঠে শাক তুলতে যাচ্ছি। তোর যাইতে হবে না তে, বাইরে ওই শকুন কাই সুযোগ নিয়ে থাকে। আম্মা, কিছু হইব না, আমি যাবো আর আসবো। তে জেদের কাছে না পেরে ইয়ন্ডন তাকে যেতে দেয়। যা, তবে তাড়াতাড়ি আবি। তে ওদের বাড়ির পাশে শাক তুলছে, ওর দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে কাই। সে খুবই বাজে একটা মানুষ, নজর খারাপ। ওর জ্বালায় গ্রামের মেয়েরা শান্তিতে থাকতে পারে না। ভাইয়া, সেই থেকে দাঁড়িয়ে আছি, চলো বাড়ি ফিরে যাই। জাঙ্কুক বাড়ি থেকে আসতে যাবে, তখনই নজর পড়ে পাশে মাঠে একটা মেয়ে ডালা হাতে কিছু একটা করছে। মেয়েটাকে দেখতে কাল রাতের মেয়েটাই মনে হচ্ছে। জাঙ্কুকের চোখ যায় মেয়েটার পাশে একটা 30-32 বয়সী ছেলে লালসার দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তে আপন মনে শাক তুলছে, হঠাৎ অন্যায় টান পড়ায় পিছনে তাকিয়ে দেখে কাই। তাকে দেখে ভয়ে তের হাত পা কাঁপছে। কি করবে? আশেপাশে কেউ নেই, আর কেউ থাকলেও কিছু বলতে পারবে না। শুধু বাবা থাকলে এগিয়ে আসতো। আমার মনে ছেড়ে দেন কাই ভাই। সুন্দরী, ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি। তোর বাপরে মেলাবার বুঝাইছি তোর লাগে বিয়া দিতে, কিন্তু রাজি হয়নি। তাই বিয়া না কইরেই নিয়ে যাবো। তারপরে বলেই বিশ্রী একটা হাসি দেয়। তে পালানোর জন্য দৌড় দিলে কায়ের হাতে তের ওনা থাকার কারণে আবার ওর কাছে চলে আসে। আজ পালাইতে পারবি না, তোরে নিয়ে যাবো। শালি, তোরা তোর বাপের সব তেজ চুরাই দেবো বলে তের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে ওনাকে? কে রে, আমার কাছে বাধা দেস? আবার আমারে প্রশ্ন করিস? তেও কাই দুজনে পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে খুব সুন্দর। আমি কে সেটা না জানলে হবে, ওনাকে ছেড়ে দিন। দিব না ছেড়ে, আজকে ওকে নিয়েই যাবো। ওর বাপরে কত করে বললাম আমার লগে বিয়া দেন, কিন্তু দিল না। আজ ওরে নিয়ে গিয়ে বিয়া না কইরেই বাসর করবো। জাঙ্কুক এক ঝটকা দিয়ে কায়ের হাত থেকে তের হাত ছাড়িয়ে আনে। কাই রেগে গিয়ে জাঙ্কুকে মারতে আসলে উল্টো জাঙ্কুক ওকে মারতে থাকে। জব গিয়ে আটকে বলে, ভাইয়া থামো, এত মেরো না। আমি শহরটাকে বলে ভাবিস না আমার শহরের জন্য। পরবর্তীতে কখনো এরকম দেখলে বুঝতে পারবি। কাজ চলে যাওয়ার আগে বলে যায়, তোরে দেখে নেবো। আত্তে আমার কাছে একদিনের জন্য হলেও থাকতেই হইব। আমিও দেখবো কয়দিন বাঁচতে পারিস। কায় সব কথা বলে রেগে মেগে চলে যায়। ওর শরীরে আঘাত পড়েছে, নিশ্চিত বড় কোনো ক্ষতি করবে। মনে মনে তা ভাবছে তে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। আপনি আমাকে বাঁচালেন, বলার মতো কিছু নেই। আপনি বলে এগিয়ে আসলেন, নয়তো গ্রামের কেউই আসতো না, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তের কথা শুনে বাদ দিয়ে ওর দিকে অপলক তাকিয়ে আছে জাঙ্কুক। কি মায়া এই মুখে, এই মায়া মুখ আজ রাতে তাকে ঘুমাতে দেয়নি। তের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করলো, কালকে রাতে তুমি ওই পাশটায় বৃষ্টিতে ভিজছিলে? জাঙ্কুকের প্রশ্ন শুনে তে চমকায়। ইনি কিভাবে জানলেন আমি কালকে রাতে বৃষ্টিতে ভিজছিলাম? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, আমি কালকে রাতে ওখানে ভিজছিলাম, কিন্তু আপনি কি কইরা জানলেন? তের কথা শুনে জাঙ্কুকের মুখে হাসি ফুটলো। পেয়ে গেছে তার বৃষ্টি পরীকে। তুমি আমার বৃষ্টি পরী। বৃষ্টি পরীকে কাকে বলছেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো তে। তুমি আমার অন্ধকার রাতে বৃষ্টিতে ভিজতে দেখা সেই বৃষ্টি পরী, যার জন্য আমি 7 সমুদ্র দিতে পারি। তে জাঙ্কুকের দিকে সরু চোখে তাকিয়ে আছে। ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না তে। তে আশেপাশে তাকালো, কেউ নেই। এখানে এভাবে অপরিচিত ছেলেদের সাথে দেখলে গ্রামের মানুষ নিন্দা করবে। আমি যাই, আমায় ডাকবে, আপনারা চলে যান বলে তে বাড়ির দিকে ছুট লাগায়। আরে কই যাও, কিছু কথা। যা, কিছু বলার আগেই চলে গেল। মেয়েটাকে ভীতু, চোখগুলো অনেক সুন্দর, মনে হচ্ছে অজস্র সময় তাকিয়ে থাকে ওই মায়াবী চোখে। গ্রামের মেয়েরা এমনই হয়, সহজ সরল আর ভীতু টাইপের। এজন্য মনে হয় এই বৃষ্টি পরে প্রেমে পড়ে গেলাম। ওকে আমার করে নিয়ে যাব। এখানেও সেফ নয়, যখন তখন কোনো ক্ষতি হতে পারে। সব সময় তো আমি থাকবো না। ভাইয়া বাড়িতে কি বলবে, মানবে কি? বাড়ির কথা ধরছি না, আগে বৃষ্টি পরিমাণে জায়গা করে নি, তারপর ভাববো। এখন বাড়ি চলো, অনেক সময় হলো এসেছি। দাদা জান আবার রাগ করবে। তোদের গ্রাম দেখতে এত সময় লাগে? আমি পুরো গ্রাম ঘুরে আসলাম, তোমাদের কোথাও দেখলাম না। জিওপ আমতা করে বলল, দাদু আমরা ওই পাশের আম বাগানে গেছিলাম। তাই না ভাইয়া? জাঙ্কুকও জিওপের কথায় হ্যাঁ মেলালো। ঠিক আছে, বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে খেতে বসো। বিকালে তে আর জিমিন বসে গল্প করছে। জিমিন হলো তের বান্ধবী। ওরা দুজন ছোট থেকে একসাথে বড় হয়েছে। বাড়ি পাশাপাশি হওয়ার কারণে সবসময় একসাথে থাকতো। জিমিন জানিস, আজকে সকালে যখন ওই কাই আমাকে নিয়ে যেতে এসেছিল, তখন একটা ছেলে এসে বাঁচাইলো। ছেলেটা দেখতে অনেক সুন্দর, দেখে মনে হলো শহরে থাকে। পোশাক আশাক শহরের মানুষদের মতোই। তোর কি ওই পোলারে পছন্দ হলো নাকি? পছন্দ না হওয়ার কিছু নাই, দেখলে তুইও পছন্দ করবি। তুই বান্ধবীর কথার মাঝেই পিছন থেকে কেউ বৃষ্টি পড়ি বলে ডাকলো। এই যে বৃষ্টি পড়ি, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি। জাঙ্কুক তের কাছে আসলো। তুমি তার কিছু না বলে দৌড় দিলে কেন? আপনার কিছু বলার আছে? থাকলে বলেন, নয়তো জায়গা। মানুষ দেখলে খারাপ করবো। তোমার সাথে আমার কিছু কথা আছে। শীঘ্রই বলুন, কি বলবেন? জাঙ্কুক তের পাশে থাকা জিমিনের দিকে তাকালো। জিমিন বুঝতে পারলো ওকে যেতে বলছে। তে তুই থাক, কথা বলাই
আমি ওদিকে যাচ্ছি। তে জিমিনের হাত চেপে ধরে আছে। তোকে যেতে হবে না, তুই থাক, কোনো সমস্যা নাই। আমার সমস্যা আছে, আমি তোমার সাথে একা কথা বলতে চাই। তে কিছু বললো না, জিমিন চলে গেল। আমি তোমায় প্রথম দিকে ভালোবেসে ফেলেছি। বৃষ্টির রাতে তোমায় দেখে মুগ্ধ হয়েছিলাম আমি, এই জন্যই তোমায় আমি বৃষ্টি পরি ডাকি। জাঙ্কুকের কথা শুনে স্তব্ধ হয়ে যায় তে, এক হাতে আরেক হাত কচলাচ্ছে। জাঙ্কুক তের হাত ধরে বলে, কিছু বলো, চুপ আছো কেন? দেখুন, আপনি এসব ভালোবাসার কথা কইয়েন না। এটা গ্রামের মানুষ দেখলে আমারে অপবাদ দিব। আপনি বড় লোকের ছেলে, আপনার কোনো দোষ হইব না। বলেই নিজের হাত ছাড়িয়ে নেয় তে। তের কথায় জাঙ্কুক শান্তভাবে বলে, আমি আমার ব্যবস্থা করব যাতে মানুষ অপবাদ দিতে না পারে। তুমি রাজি হবে? আমি কিছু কইতে পারবো না, আমার আব্বাই যা কইব তাই হইব। ঠিক আছে, তাই হবে, খুব শীঘ্রই আসবো। তুমি অপেক্ষায় থেকো, বাড়ি থেকে বের কম হবে। তে সাই দিয়ে জিমিনকে নিয়ে বাড়ি চলে যায়। জাঙ্কুকও চলে যায় বাসায়। ওদের পিছনে গাছের আড়াল থেকে সব শুনলো কাই। তোমাকে স্বপ্ন পূরণ করবার দিব না। ওই ছেলের খোঁজ নিছি, ও পরের গ্রামের গঙ্গুর নাতি। ওর দাদারে আজই খবর পাঠাইতাছে, আর ওই তেরে আমার ভোগে এনে তারপরে ছাড়মু। আজ রাতে কিছু করতে হইব। বলেই কাই ওখান থেকে চলে যায়। জাঙ্কুক আর জিহো বাসায় গেলে গঙ্গু তার ঘরে যেতে বলে, আর এমজিনকেও তার ঘরে ডাকে। জাঙ্কুক ওর দাদুর উদ্দেশ্যে জিজ্ঞেস করে, দাদু কি বলবে সবাইকে আসতে বলে? তুমি আর জিহো আজকাল কোথায় যাও জাঙ্কুক? আমি সব খবর পাই, আমি তোমাদের থেকে এসব আশা করিনি। কি হয়েছে বলবে তো দাদু? কি হয়নি তাই বলো। পাশের গ্রামের সবচেয়ে বাজে ছেলে তোমার নামে নালিশ দিতে এসেছিল। তুমি নাকি ওদের গ্রামের তে নামের মেয়েটাকে উত্ত্যক্ত করছো। মেরে তার হবু বউ বললো। জাঙ্কুক, তোমার দাদু সব কি বলছে? তুমি এরকম হতে পারো ভাবতে পারছি না। দাদু বাবা, তোমরা ভুল বুঝছো। তোমাদেরকে আমাকে এমন ছেলে মনে হয়? হ্যাঁ, আমি ওই গ্রামে গিয়েছিলাম। ওই গ্রামের তে নামের মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ওকে বিয়ে করতে চাই। ওই কাই যা বলেছে সব মিথ্যে, ও একটা বাজে ছেলে, তেকে তুলে নিয়ে যেতে চাই। তারপর একে একে সব ঘটনা সবাইকে খুলে পড়লো। তোমাদেরকে আজকে বলতে চেয়েছিলাম, ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। দাদু, বাবা মা, তোমাদের সবার অনুমতি চাই। গঙ্গু গম্ভীর মুখে বললেন, ওই মেয়ে সামান্য একটা কৃষকের মেয়ে, যাদের কাজ করে কোনো মতে সংসার চলে। কাজ না থাকলে সংসারে টানাটানি পড়ে। এমন পরিবার এই বাড়ির ছেলের বউ হবে, এটা মানায় না। দাদু, ওরা গরিব নাকি বড় লোক আমি তা দেখিনি। আমি শুধু ওই মেয়েকে নিয়ে আসবো। বাবা মা, তোমরা কিছু বলো, তোমার দাদু যা বলবে তাই হবে। এতে আমাদের বলার কিছু নেই। ঠিক আছে, তোমরা এই সিদ্ধান্ত নিলে আমি একাই থেকে বিয়ে করে নিয়ে শহরে চলে যাব, আর আসবো না। জাঙ্কুক রেগে ঘর থেকে বেরিয়ে যেতে নেবে, তখনই গঙ্গু পিছন থেকে বলে ওঠে, জাঙ্কুক দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি ঘরে যাচ্ছি, গোছগাছ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তোমার একা যেতে হবে না, আমরা সবাই যাব। সন্ধ্যায় সবাই তৈরি হয়ে থেকো। গঙ্গুর কথা শুনে জাঙ্কুক খুশি হয়ে ওর দাদুকে জড়িয়ে ধরে। ধন্যবাদ দাদু আমাকে বোঝার জন্য। ওই মেয়ে কি এমন সুন্দরী যে তার জন্য আমার নাতি পাগল হইলো? সুন্দর কিনা জানি না দাদু, তবে আমার কাছে সবচেয়ে সুন্দর সে আমার বৃষ্টি পরি। জাঙ্কুকের পরিবার তেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে কাই তেদের বাসার সামনে এসে গ্রামের সব মানুষদের জড়ো করেছে। টাকা দিয়ে কিছু মানুষকে এনেছে ওর হয়ে কথা বলার জন্য। শুনুন, এতে পাশের গ্রামের গঙ্গু আছে না, উনার নাতনির লগে দিনে দুপুরে হাত ধরে পিরিত করে। শুধু পিরিত না, ওই পোলারে এই বাড়ির আশেপাশে দেখছে। ঘরে লয় নাকি কে জানে। কাই আরো বাড়িয়ে চাড়িয়ে বাজে কথা বলছে। গ্রামবাসী সুবিনকে ছিছি করছে। সুবিন গ্রামের মানুষের কথা মাথা নিচু করে শুনছে। তে বারবার বলছে কাই যা বলছে সব মিথ্যে। আমি মিথ্যে বলিনি, আমার কাছে প্রমাণও আছে। বলেই কাই বিকালে তে আর জাঙ্কুকের একটা ছবি দেখালো। তে আর জাঙ্কুকের ছবি দেখে সুবিন তের গালে থাপ্পড় মারলো। আমি কখনো ভাবতে পারিনি তোমার জন্য আমাকে এই দিন দেখতে হইব। এই দিন দেখার জন্য নিজে না খেয়ে কষ্ট করে বড় করেছে। তে চুপ করে আছে, কিছুই বলছে না, আর বলেও লাভ নেই। যে বাবা ওকে ছোট থেকে আদর করে বড় করেছে, মা মারলে বকা দিলে বাবা বাঁচিয়েছে, সেই বাবা আজ থাপ্পড় মারলো। গ্রামের চেয়ারম্যান সুবিনকে উদ্দেশ্য করে বলে, সুবিন, আমরা গ্রামের সব মানুষরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত চেয়ারম্যান সাহেব? তোমার মাইয়া যা করেছে ওরে তো আর কেউ বিয়ে করবো না। যে ঘরে অন্য পোলা নিয়ে আসে এমন মায়েরে কেউই ঘরের বউ করবো না। তাই তোমার মান সম্মান বাঁচাইতে চাইলে আমাদের কথা শোনো। এত কিছুর পরেও কাই তোমার মেয়েরে বিয়ে করতে চাই, ওলাকে বিয়েটা দাও। কথাটা শোনার সাথে সাথেই ইয়ঞ্জন প্রতিবাদ করলো, না, আমার মায়ের সাথে কায়ের মতো খারাপ চরিত্রের ছেলের বিয়ে দিমু না আমি। কায়ের লগে বিয়ে না দিলে তোমাদের গ্রাম থেকে বাহির কইরা দেওয়া হইব, আর সুবিনের পুরো গ্রামের সামনে আর অপমান করা হইব। তুমি কি সেটা চাও? শেষে বাধ্য হয়েই সুবিন ইয়ঞ্জন রাজি হয়। তে পাথরের মতো দাঁড়িয়ে আছে, কাজেই ডাকতে পাঠানো হয়েছে, আজই বিয়ে হবে। কাই তের দিকে তাকে শয়তানের হাসি দিচ্ছে। তোরে কি কইছিলাম, আমার সাথে কিছুক্ষণ হইলেও থাকতে হইব, বিয়ে করে নিয়ে গিয়া তোর সব তেজ ছুটাইয়া দিমু। তেকে শাড়ি পরানো হচ্ছে, সাথেই আছে জিমি। তে আজকে যে ছেলেটার রামের সাথে তোর নাম দিয়া বদনাম দিতেছে, সে যদি জানতে পারতো তাহলে সে ঠিক এসে তোরে বাঁচাইতো। সে তো তোরে ভালোবাসে কইছিল, বিয়ে করতে চাইছিল, তার সাথে যদি কথা কইতে পারতাম। তে জিমির কথা শুধু শুনছে, কোনো উত্তর দিল না। তে মনে মনে ভাবছে, ভালোবাসার রং মনের কোণে লাগা রাখেই দূরে চলে যাচ্ছি। তার
আর বৃষ্টি পড়ি হয়ে থাকা হলো না। হয়তো আজকে আমার শেষ দিন হবে। কায়ের মতো নোংরা মানসিকতার মানুষের সাথে একসাথে থাকার কথা ভাবলে আমার ঘৃণা লাগছে। জিমিন, তুই একটু বাইরে যাবি? জিমিন মাথা নাড়ালো। জিমিন যেতে নিলে তে আবারও ডাক দেয়। শোন, যদি এই ছেলেটা আমার খোঁজে আসে তবে তাকে এই চিঠিটা দিস। উনি ছাড়া আর কাউকে দিবি না। তুই নিজেও খুলবি না। বিশ্বাস রাখ, ওনাকে দিব, খুলে দেখবো না। তোর বিয়ে হয়ে যাবে শুনলে উনি কষ্ট পাবে, তাই না? তে কোনো উত্তর দিল না। জিমিন বের হয়ে আসলো। জিমিন যখন জিজ্ঞেস করেছিল কি আছে এই চিঠিতে, তে তখন বলেছিল আছে কিছু না বলা অনুভূতি। এই অনুভূতিগুলো প্রকাশ করার আগে মরে যাবে। কাজে চলে এসেছে বলে তেকে আনতে বলা হয়। ইয়ানজন মুখ চেপে কান্না করছে। সুবিন অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। যে মেয়েকে এতদিন এই ছেলে থেকে দূরে রাখতো, আজ সেই ছেলের সাথেই বিয়ে দিতে হচ্ছে। জাংকুক ও তার পরিবার তের বাড়ির সামনে এসে নামে। জাংকুক দেখছে তেদের বাড়ির ভিতরে ও বাইরে অনেক মানুষ। এখানে এত মানুষ কেন? কিছু হয়েছে? জিজ্ঞেস করলো গঙ্গো। বাড়ির বাইরে এসেছিল জিমিন। এসেই জাংকুককে দেখতে পায়। জিমিন দৌড়ে ওদের কাছে আসে। আপনি আইছেন, তাড়াতাড়ি চলেন, আটকাতে হইব, নাইলে সর্বনাশ হয়ে যাইব। কিসের সর্বনাশ হবে? আর তেদের বাড়িতে মানুষ কেন? আজকে তের বিয়া ওই কায়ের লগে। জিমিনের কথা শুনে জাংকুক থমকে যায়। তে কিভাবে ওর মতো ছেলেকে বিয়ে করছে? তে বিয়ে করতে চায় নাই। জিমিন এক এক করে ওদের সব খুলে বলল। জাংকুক প্রচন্ড রেগে বাড়ির ভিতরে চলে গেল। কাজে মিয়া আনতে বলেছে, তখনই জাংকুক গিয়ে কাইকে সবার সামনে মারতে শুরু করলো। তোর সাহস কি করে হলো আমার বৃষ্টি পরীকে বিয়ে করতে এসেছিস? কাইকে মারছে দেখে গ্রামের লোক মারতে আসলে গঙ্গু থামিয়ে দে বলে ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, ও আমার নাতি। সেখানে থেকে তাকে ভয় পিছিয়ে গেল। জাংকুক, ওরে ছেড়ে দাও, আমি পুলিশে আসতে বলেছি, আসলে ওর নিয়ে যাবে। কায়ের নামে নেশা বিক্রি, মেয়েবাজি যত মামলা আছে সবকিছু শাস্তির ব্যবস্থা হবে। এতদিন টাকা দিয়ে পার পেয়ে গেছে, আর না। জাংকুক তেকে খুঁজছে। ইয়ানজনকে দেখে জিজ্ঞেস করলো, আন্টি তে কোথায়? তে ওর ঘরে আছে। তুমি কি সেই পোলা যার সাথে আমার মায়ের নাম জড়িয়ে বাজে বদনাম দিয়েছিল? জাংকুক মাথা নিচু করে হ্যাঁ বলল। আমি আপনার মেয়েকে ভালোবাসি আন্টি, আর ওকে বিয়ে করতে চাই বলে আমার পরিবারকে সাথে করে নিয়ে এসেছি। ইয়ানজন ওকে আনতে চাইলে জাংকুক বলে সে নিজে নিয়ে আসবে। ইয়ানজনও সম্মতি দেয়। জাংকুক তের ঘরে দরজা ঠোকা দিয়ে দরজা খুলে গেল। জাংকুক তে বলে ডাকলো, কোনো সাড়া পেল না, তাই ঘরের ভিতরে গেল। ঘরে গিয়ে দেখে তে উপাস হয়ে খাটে শুয়ে আছে। তে, এই তে, শুনছো? কয়েকবার ডাকলো, শুনছে না দেখে জাংকুক তের কাঁধ ধরে নিজের দিকে ঘোরালো। আর সাথে সাথেই তে বলে জোরে চিৎকার দিয়ে উঠলো। জাংকুকের চিৎকার শুনে সবাই ঘরে গিয়ে দেখে তের মুখ দিয়ে ফেফড়া উঠছে, হাতে বিষের বোতল। সুবিন আর ইয়ানজন কান্না শুরু করেছে। তেকে ডাকছে, ও উঠছে না। হসপিটালে নেওয়া হলো তেকে। ওটিতে ঢোকার আগ পর্যন্ত জাংকুক তের হাত ধরেছিল। তের প্রথম ছোঁয়া এই হাত ধরা দিয়ে। তেকে ওটিতে নেওয়ার পরে জিমিন পিছন থেকে ডেকে বলল, আপনি আসলে তে আপনাকে একটা চিঠি দিতে বলেছিল। এই চিঠিটা ও যখন ঘরে বসে ছিল তখন আমায় দিয়েছিল বলে এই চিঠিটা জাংকুককে দিয়ে চলে আসলো। জাংকুক চিঠিটা খুললো। আপনি যখন চিঠিটা পাবেন তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমাকে প্রথম যখন বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন, কথাটা শোনার পর আমি নিজেও কিছু অনুভব করেছিলাম। আপনাকে আমার ভালো লেগেছিল। আপনাকে ভালোবাসি কিনা জানতাম না, তবে মনের কোণে একটু ভালোবাসার রং লেগেছিল। আপনাকে পাওয়া হবে না তার কারণ কখনো আসলে জানতে পারবে। কায়ের মতো মানুষকে বিয়ে করা সম্ভব নয়। ওর নোংরা হাত আমায় স্পর্শ করবে আমি ভাবতে পারছি না। আমি চলে গেলাম, আপনি ভালো থাকবেন, আমার জন্য কষ্ট পাবেন না। আমি আপনার বৃষ্টি পড়ে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু হলো না। একটা কথা বলি, আপনি তো আমায় বৃষ্টি পড়ে বলে ডাকেন। যখন বৃষ্টি আসবে তখন বৃষ্টি ছুঁয়ে দিন, আমি না হয় বৃষ্টি হয়ে নামবো। আপনি আমায় বৃষ্টির ফোঁটায় অনুভব করে নিয়ে, এতেই আপনার বৃষ্টি পড়ে। চিঠিটা বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে জাংকুক। আজ জাংকুক আর তের বিয়ে। সেদিন আল্লাহর অশেষ রহমতে তের কিছু হয়নি। তাড়াতাড়ি হসপিটালে নেওয়াতে তাকে ফিরে পেয়েছিল জাংকুক। কিন্তু সেদিনের পর থেকে জাংকুক অভিমানে তের সাথে কোনো কথা বলে না। তে বারবার জাংকুকের সাথে কথা বলতে চায়, কিন্তু জাংকুক তাকে এড়িয়ে যায়। বিকেলে থেকে জাংকুক একটু বের হয়েছিল। বাসায় ফিরে এদিক ওদিকে তাকিয়ে তেকে পায় না, রুমে যেও তেকে পায় না। তখন গোটা বাড়ি খুঁজেও তেকে না পাওয়াতে অস্থির হয়ে যায় জাংকুক। হঠাৎ ছাদের কথা মনে আসতেই দৌড়ে ছাদে যায়। যে দেখে তে আকাশের দিকে তাকিয়ে আনমনে দাঁড়িয়ে আছে। জাংকুক দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আর কত জ্বালাবে, আর কত জ্বালালে তোমার শান্তি আসবে, বলো আমাকে, কেন এরকম করো আমার সাথে তুমি? বলে তেকে সামনের দিকে ঘুরে কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেয়। তে হালকা কেঁপে ওঠে। তে জাংকুকে জড়িয়ে ধরে, ভালোবাসি আপনাকে, প্লিজ আর এইভাবে অভিমানে মুখ ফিরিয়ে রাখবেন না, ভীষণ কষ্ট হয় আমার। জাংকুকও তেকে জড়িয়ে ধরে। তখনই বৃষ্টি নামে। বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে দুজনের শরীর। দুজনের মনেই খেলে যাচ্ছে আজ ভালোবাসার সুন্দরতম অনুভূতি।